রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। জানা গেছে, রাজধানীর সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়ক বাতি, যান চলাচল এবং নগর সেবার সামগ্রিক অবস্থার সরজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে থেমে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কিভাবে পরিচালিত হচ্ছে তা দেখতে এই আকস্মিক পরিদর্শন বলে জানা গেছে। জানা যায়, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে সেবার মান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। সে কারণে তিনি রাতে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে তা সরাসরি দেখছেন। এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণের দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে সেই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। গ্যাস, বিদ্যুতের সংকট, কাঁচামালের মূল্য বৃদ্ধি আর সাম্প্রতিক নানা অস্থিরতা থমকে গেছে শিল্পের চাকা। এর জোরে কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক। অনিশ্চয়তা আর অভাবের ছায় দিন কাটছে তাদের। বিস্তারিত গাজীপুর থেকে জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। বুড়হলে যেখানে লাখো শ্রমিকের পদচারণায় মুখর থাকত পদঘাট, সেই শিল্পনগরী গাজীপুর এখন কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস। একের পর এক কারখানার চাকা থেমে গেছে অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতায়। সম্প্রতি মহানগরের বুটবাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তেজনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইউনিক ডিজাইনার্স ও ইউনিক ওয়াশিং। এক সিদ্ধান্তে কাজ হারান 1800 শ্রমিক। 2 মাস পর পর 1 মাসের বেতন দিচ্ছে, তারপরে 4 মাস ধরে টানা আমরা কোনো বেতন পাচ্ছি না। আমরা বিগত রোজার ঈদে একটা বেতন পাইছি, এর মধ্যে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়া নাই। আজকে বেতনটা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমাদের আইনে যা ধারা করে রাখছে আমাদের মানে ভিতরে ঢুকতে দিতেছে না। এই 4 মাস যাবত আমরা কোনো টাকা পাচ্ছি না। সুরের লান করছে কি রাত্রেবেলা নোটিশ লাগাই লাইছে, আমরা কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নামগন্ধ তারা কোনো কিছুই করে না। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দীর্ঘদিন ধরেই দুঃখছিল প্রতিষ্ঠানগুলো। এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ নানা দাবিতে শ্রমিক আন্দোলন। ফলে বাধ্য হয়েই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। গ্যাসের সংকটটা মোটামুটি অনেক গ্যাসের সংকট। এইখানে আমাদের গ্যাসের উপর বেস করে আমাদের বয়লার চলে, আমাদের ড্রায়ার চলে, আর আমাদের স্টিম ড্রায়ার, গ্যাস ড্রায়ার দুইটাই আছে। গ্যাসের উপরই নির্ভর করে একটা ওয়াশিং এর মেইন মাদার একটা গ্যাস। শ্রমিক প্রতিনিধিদের দাবি, অভ্যুত্থান পরবর্তী সময়ে শিল্প খাতের অস্থিরতা কাটাতে সরকারের ঘোষিত ইস্তেহারের বাস্তবায়ন জরুরি। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমি যদি মনে করি যে সে যদি 1 কোটি যে বা 1.5 কোটি বলেছে যে আমাদের তারা কর্মসংস্থান ব্যবস্থা করবে, সেটা যদি সে বাস্তবায়ন করে, আমি মনে করি শ্রমিক অঞ্চলে একটা স্থিতিশীল অবস্থা পরিস্থিতি বিরাজ করবে। গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গত 2 বছরে আর্থিক সংকট, গ্যাস বিদ্যুতের তীব্র ঘাটতি এবং বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বন্ধ হয়েছে 158টি শিল্প প্রতিষ্ঠান। বন্ধ কারখানা চালুর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাও যদি হয়ে যায়, খুব শীঘ্রই সেই প্রণোদনা আসবে আমাদের জানা মতে। সেটা হলেও হয়তো আমাদের কিছু শ্রমিক যে এখনো বেকার কর্মহীন আছে তাদের একটা কর্মসংস্থান হবে। তখন এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো অসন্তোষ বর্তমানে নাইও, সেটা আমরা কঠোরভাবে মনিটরিং করছি এবং সামনেও আমরা সেটা পর্যবেক্ষণে রাখব। সরকার, শ্রমিক এবং মালিকের সমন্বিত উদ্যোগে পারে এই শিল্পকে বাঁচিয়ে তুলতে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। শরীয়তপুরে 3.5 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক 2 মাস না যেতেই ক্ষতিগ্রস্ত হয়ে উঠে গেছে পিচ। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণ কাজের। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়কের এমন বেহাল দশা কেন? প্রতিনিধি সজীব শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। চোখের সামনে ভেসে উঠছে নিম্নমানের কাজের চিত্র। নতুন নির্মিত সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে গর্ত। অথচ এই সড়কটি শরীয়তপুর পৌরসভার পাকামাথা থেকে আটং পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।
জেলা শহরের সঙ্গে জেলার 3টি উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। প্রতিদিন লাখো মানুষের চলাচল এই পথ দিয়ে, কিন্তু নির্মাণের মাত্র 2 মাসের মধ্যেই সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এই কাজের মান ভালো হয় নাই, এই জন্য সবকিছু উঠে যাইতেছে। এই কন্ট্রাক্টররা কি রাস্তাটা করলো, খুব তাড়াতাড়ি করে উঠতে গেল, 1 মাসও হয়নি। চুরি করার বেটা কত প্রকার, নিজেকে দেশের রোড একটু ভালো করে কর, হেও করছে চুরি, তখন কারে কইমু কি কন। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3,50,00,000 টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা এই সড়কে শুরু থেকেই মান নিয়ন্ত্রণে ঘাটতি ছিল। সড়কের পাশাপাশি গাইড ওয়াল নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। লাখ লাখ মানুষ যাতায়াত করে, অথচ এই রাস্তাটা ঠিক মতন কাজ করলো না। সাইডের ইঞ্জিনিয়ার তারও তো দেখার দায়িত্ব, পৌরসভার ইঞ্জিনিয়ার, কিন্তু সেগুলো দেখে নাই। মাটি দিয়া ঠিক মতন খোয়া দেয় নাই, পাথর দেয় নাই, ঠিক মতন ভিটামিন দেয় নাই, পুরা মফিলদার রাস্তা করে হারা বিল করে লয়ে যাব, এটা জনগণ মান্য নিতে পারতেছে না। এদিকে অভিযোগ অস্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, টানা ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের কিছু অংশের পিচ উঠে গেছে। মানে খরা হইলে যদি না শুকায়, এখন যদি মাল ঢালি তাহলে এটা থাকবে না, এটা শুকাইলে আমি ওটার উপরে ব্যবস্থা নিচ্ছি। ভারী বৃষ্টির কারণে এটা কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে, তবে এটা ঠিকাদার বলছে ঠিক করে দেবে। ঠিকাদার ঠিক না করে দেওয়ার আগ পর্যন্ত আমরা ওনাকে ফাইনাল বিল দিব না, বা ওনার সাথে অন্য কোনো ইয়েও হবে না। অপরদিকে প্রশ্ন থেকেই যাচ্ছে, বৃষ্টির কারণে ক্ষতি নাকি নির্মাণের মানে ত্রুটি? তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দেশের সবচেয়ে বড় নভ থিয়েটার হচ্ছে বরিশালে। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাবে দক্ষিণাঞ্চল। নানান উন্নয়নে আইকনিক এই ব্যয়বহুল প্রজেক্ট শেষ করে সঠিক সময়ে সকল জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে হস্তান্তর যেন বড় একটি চ্যালেঞ্জ। নির্মাণাধীন নভ থিয়েটার ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক সময়ের স্বপ্ন অবহেলিত দক্ষিণাঞ্চলে হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সবচেয়ে আধুনিক মেগা প্রকল্পের বিজ্ঞান ভান্ডার বিভাগের একমাত্র বরিশাল নভ থিয়েটার। এতে বদলে যাবে চরাইসা কীর্তনখোলা পাড়ের পুরো চিত্র। 2020 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে 10 একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 460 কোটি টাকায় আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করেন গণপূর্ত বিভাগ, যার মেয়াদ 2025 সাল থাকলেও নানান কারণে 26 সালে এসে দাঁড়ায়। আমাদের এই সাইডের সাবস্টেশনটা প্রপারলি 100% রেডি হয়নি বিধে আমরা সিস্টেমটাকে 100% রানে চালাতে পারতেছি না। বিল্ডিং কমপ্লিট, আমার রং কমপ্লিট, সামান্য কিছু মার্বেলের কাজও প্রায় কমপ্লিটের পথে। এই থিয়েটারে থাকবে প্ল্যানেটোরিয়াম, টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এক্সেলেটর, শিশু পার্ক ও 175টি গাড়ি পার্কিং সহ সর্বাধুনিক সকল ব্যবস্থা। নতুন প্রজন্মে এটা অনেক কিছু শেখার আছে। বিজ্ঞান ভিত্তিক এখানে অনেক চর্চা হবে, যেমন আমাদের টেলিস্কোপ আছে, বাংলাদেশ সবথেকে বড় টেলিস্কোপ কিন্তু আমাদের বরিশালে এখন এখানেই হবে। ইতিমধ্যে স্থাপনা, এসি সহ ডোম নির্মাণ করে 80% কাজ সম্পন্নর কথা বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বিনোদনের পাশাপাশি এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে পাবে বাস্তবমুখী ধারণা। বিগত আমলে দেখে আসছি যে দুর্নীতিতে জর্জরিত, তো এইটা যেন এই দুর্নীতি মুক্ত থাকে এবং স্টুডেন্ট ফ্রি থাকে। দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন একটা নভ থিয়েটার যেন সরকার আমাদের শিক্ষার্থীদের উপহার দিতে পারে। এই প্রকল্পকে টেকসই করে দ্রুত হস্তান্তরের কথা বলেন গণপূর্ত বিভাগ। আমাদের বরিশাল গণপূর্ত বিভাগ প্রচলিত যে বিধিবিধান আছে এবং আইনকানুন আছে সেগুলো মেনেই এবং কাজের গুণগত মান বজায় রেখে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তরের ব্যাপারে পুরোপুরিভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণের জনপদে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই নভ থিয়েটার। নতুন প্রজন্মের সুস্থ বিনোদন আর বিজ্ঞান চর্চায় গড়বে এক ইতিহাস। তাই সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এর সকল কাজ সমাধান করে করবে হস্তান্তর, এ প্রত্যাশাই স্থানীয়দের। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। বিভিন্ন কাঁচা বাজারে সবজি ও ডিমের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কাঁচামরিচের দাম আবারও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 400 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে চাল, ডাল, ভোজ্য তেল ও পেঁয়াজের দামে বড় কোনো পরিবর্তন নেই। এদিকে ক্রেতাদের অভিযোগ, বাজারে এখনও স্বস্তি ফেরেনি। উচ্চ মূল্যের কারণে সংসারের
খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরবরাহ বৃদ্ধি ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রামপুরা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া হক মৌ। রাজধানীর বাজারের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানাবেন। শারমিন, আমি বর্তমানে আছি রামপুরা কাঁচা বাজারে এবং এখানে আবহাওয়া যদি যে যতটুকু গরম বলছি তার থেকে বেশি গরম বিরাজ করছে কাঁচা বাজারে। এখানে আমি কাঁচা বাজারে এসে যখন বাজারে যিনি বিক্রি করছেন তার কাছে যখন জিজ্ঞাসা করতে গেলাম যে আসলে সবজির দাম কত, ঠিক আমার কাছে মনে হলো যে হরেক রকম আর কি পণ্যের দোকান আমি চলে আসলাম। তিনি আসলে বলছেন যে যা নেবেন 100, আর কি কোনো সবজি 100 টাকার নিচে নেই এবং কাঁচামরিচের কেজি হয়ে দাঁড়িয়েছে 400 টাকা দাঁড়িয়েছে এবং বেগুন হয়েছে 200 টাকা। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে যিনি বিক্রেতা আছেন তার কাছে জিজ্ঞাসা করব আজকে বাজারের দরদাম কেমন, সব সবজিগুলোর দাম কেমন একটু বলবেন আমাদের। থেকে আজকে অনেক বেশি, গতকালকে শসা বেচছিলাম 80, আজকে 100। ঠিক আছে, বাজার আজকে অনেক বেশি। ওই আপনার ওই যে চিচিঙ্গাগুলো ওটা 80 টাকা, ওই জালি বিক্রি করি আপনার 60 টাকা, করলা 140, উস্তে 120। বেগুন হলো ওই যে এটা কালারটা হলো আপনার 200 টাকা আর সাদাটা 180 টাকা। আর ওই যে ভেন্ডি হলো 80, পটল 80। কাঁচামরিচ হলো আপনার 360 টাকা কেজি, 250 গ্রাম 80 টাকা। ধন্যবাদ। শারমিন, যেমনটা শুনছিলাম বাজার বিক্রেতা উনি আসলে বললেন, এখন আমরা একটু ক্রেতা যিনি আছেন তার সাথে একটু কথা বলে জানতে চাবো যে আসলে বাজারের যে দরদামটা দেখছেন আজকে কি দেখছেন, ঊর্ধ্বমুখী কতটুকু এবং এতে করে মধ্যবিত্ত মানুষের আসলে আপনার সমস্যা কতটুকু হচ্ছে সবকিছু সার্বিক। দেখুন, এখন বাজারে যে পরিস্থিতি শুধু মধ্যবিত্ত না, আমার মনে হয় যে উচ্চবিত্তের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বেগুন রমজান মাসে আমরা 100-120 টাকা খেয়েছি, 200 টাকা কেজি। পটল 100 টাকা কেজি, লাউ 100 টাকা, মানে সেঞ্চুরির নিচে কোনো সবজি নাই। এখন আমরা যারা চাকরিজীবী মধ্যবিত্ত, আমাদের আসলে ক্রয় সীমার বাইরে বলবো না, মানে ক্রয় একদম হয়ে যাচ্ছে, কষ্টকর। মাছের দাম দেখেন 400-450 টাকা করে রুই মাছ। যে ফ্যামিলিতে 4 জন লোক, বেশি দরকার নেই, 4 জন লোকের জন্য একটা লাউ, এই দেখেন যে লাউগুলো দেখেন, এই সাইজের লাউ 100 টাকা, যেটা এক বেলার জন্য সম্ভব, 2 বেলা খাওয়া যায় না। আচ্ছা, সেক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি এই যে দাম এত ঊর্ধ্বমুখী হওয়ার কারণটা কি মনে হতে পারে? মৌসুমি কারণ বা অনেকে বলছে যে চাঁদাবাজি আড়ত থেকে আনার সময়, আপনার কাছে কি মনে হয়? এখন বাজারে কিন্তু আপনারা দেখেন সবজি কিন্তু অ্যাভেলেবেল, সবজির অভাব নাই। আপনারা যদি বলতে পারেন যে বন্যার কারণে সবজির দাম বেড়ে গেছে, হ্যাঁ ওইটা একটা কারণ থাকতে পারে, বাট ওভারঅল মনে হচ্ছে না। ওভারঅল যদি সংকট থাকে তাহলে দাম আপনি বাড়তে পারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সংকট নাই বাজারে। এটা আমার মনে হয় পরিবহন খরচ হতে পারে, সিন্ডিকেট হতে পারে বা চাঁদাবাজি হতে পারে। মনিটরিং দরকার বাজারটাকে, শুধু বসে থাকলে হবে না। যারা নীতি নির্দেশক আছে তারা মাঠে নামতে হবে, বাজারে আসতে হবে, আমাদের কষ্টটা বুঝতে হবে তাদেরকে। থ্যাংক ইউ। শারমিন, যেমনটা শুনতে পাচ্ছিলেন বাকি ক্রেতা যিনি আছেন তিনি কিন্তু আসলে বললেন যে এখানে বাজারে সিন্ডিকেট থাকতে পারে, চাঁদাবাজি থাকতে পারে, আড়ত থেকে সরবরাহ সঠিক থাকলেও কিন্তু এখানে দাম বাড়ানোর জন্য কিছু মজুদার আছে। এখানে এর জন্য পাইকারি বাজারের যে দামটা বৃদ্ধি তার কিন্তু প্রভাব পড়ছে খুচরা বাজারে। এবার আরেকটা তথ্য যদি জানি, আজকে থেকে সকালে ডিমের ডজন 150 টাকা, অর্থাৎ হালি দাঁড়িয়েছে 50 টাকা, আজকে সকাল থেকে বিক্রি হবে। এবং তারা বলছে নিম্ন অঞ্চলে যে খামারগুলো রয়েছে সেখানে মুরগির খাবারগুলো তারা সঠিকভাবে দিতে পারছে না, এই সরবরাহ সঠিকভাবে না পাওয়ার জন্য মুরগির ডিমের দাম আজকে থেকে বেড়েছে। এবং আরেকটি তথ্য যদি জানাই, মধ্যবিত্তরা আসলে মাসের একটি দিন কিন্তু চেষ্টা করে সুগন্ধি যে পোলাও চাল এটা কিনে পরিবারের সাথে খাওয়ার জন্য, কিন্তু আজকে থেকে আমরা যেতে দেখছি যে পোলাও চাল, সুগন্ধি যে পোলাও চাল রয়েছে, প্যাকেটজাত পোলাও চালের দাম 220 টাকা এবং খোলাটা দাঁড়িয়েছে 200 টাকা। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে চাল বিক্রেতা যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে পোলার চাল যেটি আছে এটি এখন খোলা কত করে বিক্রি হচ্ছে এবং প্যাকেট কত করে বিক্রি হচ্ছে। আপনার খোলাটা আমাদের করে হচ্ছে 195 টাকা, বিক্রি করছি 200 টাকা। আর প্যাকেট আমাদের বর্তমানে বাজারে যে রেট আসছে এটা হলো 210 টাকা কিনা পড়ছে, বিক্রি করছি 220 টাকা। আচ্ছা, আপনি তো কত বছর ধরে এই চালের ব্যবসা করছেন? আলহামদুলিল্লাহ, আমার 8 বছর ক্যারিয়ারে আমি এরকমটা কখনো দেখি নাই যে এতটা দাম বৃদ্ধি বা কখনো এতটা দাম বেড়েছে। বাসটাই ফার্স্ট টাইম দেখলাম যে এত টাকা। কারণ এটা আপনার যদি 200 টাকা 1 কেজি চাল কিনতে হয় তাহলে সেটা তো সাধারণ মানুষের প্রতীক সীমা, সেটা তো আর খেতে পারবে না।
কিভাবে এখন কি কম হচ্ছে কিনা এই যে দাম বৃদ্ধির কারণে? না, দাম বৃদ্ধির কারণে এমনি তো একটু কম হচ্ছে, আর বিশেষ করে আমাদের ইনভেস্ট এখন বেশি করা লাগতেছে। আগে দেখা গেছে আপনার 120 টাকা পোলার চাল বিক্রি করতাম, সেখানে আপনার আমার কিনা পড়তে 115 টাকা। তার যে বলছেন যে 120 টাকা পোলার চাল ছিল, এখন এটা 220 টাকা, এর কারণটা আসলে কি হতে পারে? আসলে আমি একজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে নাকি এক্সপোর্ট ইম্পোর্ট চালু হয়েছে, সেই কারণে যে আমাদের দেশে কম হচ্ছে, সব বাইরে পাচার হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে অনেকটা দাম বৃদ্ধি। আর শারমিন, আপনি ঠিক শুনছিলেন, চাল বিক্রেতা যিনি আছেন তিনি কিন্তু বলছেন যে এখানে রপ্তানি যেই পোলার চালে সেটা কিন্তু শুরু হয়ে যাওয়ার জন্য তার কাছে তিনি বলছেন যে তার 8 বছর অভিজ্ঞতাতে চাল ব্যবসার মধ্যে এতটা 100 টাকা বেড়ে যাওয়াটা এটা তিনি আসলে দেখেনি। তো এই শারমিন, এই ছিল আমার কাছে রামপুরা কাঁচা বাজার থেকে চাল, ডিম, কাঁচা বাজার সবকিছু মিলে সর্বশেষ। শারমিন। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামপুরা বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌ। দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না করতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারগুলোকে। একই সঙ্গে গ্যাসের স্বল্পচাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ও মাঝারি শিল্প কারখানার উৎপাদন। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক এলাকায় বিকল্প জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বাসিন্দারা। ফলে বাড়ছে অতিরিক্ত ব্যয়। ভুক্তভোগীরা দ্রুত পরিস্থিতির উন্নতি এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্রুত চলমান সংকট কাটিয়ে উঠতে কাজ করতে অব্যাহত রয়েছে। ঝালকাঠি রাজাপুরে বাসের সঙ্গে ধাক্কায় সিএনজি চালিত 3 হুইলারের 2 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে উপজেলার সমবায় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাপুরের সমবায় এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস এর সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 হুইলার 2 যাত্রী নিহত এবং 4 জন আহত হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ এবং পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে কাজ করছে পুলিশ। সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াংকে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছে গোয়াইনঘাটের মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার গোয়াইনঘাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনের সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং ভুল তথ্য থাকলে তা সংশোধনের দাবি জানানো হয়। পাশাপাশি যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বক্তারা। সর্বস্তরের মানুষ তাকে একজন সৎ, শান্তিপ্রিয়, সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে চেনেন ও জানেন। তথ্য সরবরাহ করে এই মন গড়া প্রতিবেদন প্রকাশ করিয়েছে। সংবাদ প্রকাশের পূর্বে ওনার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ তুলে ধরে তথ্য যাচাই বাছাই করা হয়নি বা কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি। এটি বস্তুনিষ্ঠ দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের কাউতলিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি। ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ এহতেসাম বিল্লাহ, দ্বীনি সংগঠন সদর সৈয়দ আনোয়ার হোসেন সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইট ভাটা শ্রমিক গোলাম সারোয়ারকে হত্যা চেষ্টা এবং তার বাড়িঘর লুটপাটের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ভোলাকোট পশ্চিমপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সারোয়ারের অবস্থা আশঙ্কাজনক হলেও ঘটনায় জড়িত মূল আসামি জসিম সহ অন্যান্য অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 2 মাস যাবত আমরা আমার ভাই গোলাম স্যারের অবস্থা খুবই খারাপ। টাঙ্গাইলের মধুপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। এ সময় অন্তত 7 জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মধুপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি AKM ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।